সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এরপর আছেন সাইদ আবদুল্লাহ, ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকার কর্মী। ধন্যবাদ। সাইদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জুনায়েদ সাকি, আপনি জানেন যে আমরা নতুন একটা বাঁকে রাজনীতির, দেশটা এখন ওই একটা অস্থির অবস্থার মধ্যে যাচ্ছে। এই অভ্যুত্থানের 13 মাস পরে এসে আমরা এখন দেখতে পাচ্ছি যে সবই যেন একটা টালমাটাল উল্টো পথে আমরা যাচ্ছি। এই অবস্থা কেন তৈরি হলো? এর জন্য আপনি কাকে দায়ী করবেন? আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আমার সহালোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। না, নিঃসন্দেহে আমরা একটা রাজনৈতিক বাঁকে আছি, এটা তো আমরা সবসময় বলছি, একটা সন্ধিক্ষণে। এখান থেকে আমরা একটা গণতান্ত্রিক পথে যেতে পারি, আবার যদি আমরা রাজনৈতিক সংকীর্ণ জায়গায় আটকে থাকি, আমরা যদি ঐকমত্যে পৌঁছাতে না পারি, তাহলে হয়তো আমরা আবার নানা রকম সংকটের জন্ম দিতে পারি এবং হয়তো কোনো বিপদের খাদে গিয়ে পড়তে পারি। সবসময়ই পরিস্থিতির মধ্যে এইরকম ইতিবাচক নেতিবাচক প্রবণতাগুলো থাকে। তো আমরা আশাবাদী থাকতে চাই যে আমরা একটা ইতিবাচক পরিণতিতে যেতে পারবো। সেটার জন্য প্রয়োজন হচ্ছে যে প্রথমত রাজনৈতিক সদিচ্ছা। যদিও কথাটা অনেক ক্লিশে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছার প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকেরই উপলব্ধি করা দরকার। 2 নম্বর হচ্ছে যে এই রাজনৈতিক সদিচ্ছাটা আসলে কি এই মুহূর্তের জন্য। সেটা হচ্ছে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করেছি, সেই অভ্যুত্থানের অংশগ্রহণকারী যে শক্তিসমূহ, তাদের মধ্যে একটা ন্যূনতম কনসেনসাস তৈরি হওয়া, একটা সমঝোতা ঐকমত্য জায়গা তৈরি হওয়া। কেননা এখানে এর বিকল্প কি? বিকল্প হচ্ছে যে শক্তি পরীক্ষার মতো, মানে কে কার বেশি শক্তি, সেটার মধ্যে যে নতুন করে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, সেটা তো সংঘাতের জন্ম দিবে। ফলে এই শক্তি পরীক্ষার মধ্য দিয়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার বদলে যদি আমরা সমঝোতার মধ্য দিয়ে একটা পথে যে নির্বাচনে যেতে পারি, তাহলে সেখানে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ হওয়া সম্ভব। এখন এই রাজনৈতিক ঐকমত্যের জায়গাটাকে আমাদের পদ্ধতি হিসেবে, মানে ফর্ম অফ ট্রানজিশন, মানে কিভাবে আমরা উত্তরণটা ঘটাবো, সেইটার একটা ধরন হিসেবে, প্রক্রিয়া হিসেবে, পদ্ধতি হিসেবে এইটাকে আমরা যদি সত্যি সত্যি মিন করি, সবাই যদি সেই সদিচ্ছাটা দেখাই, তাহলে আমরা একটা উত্তরণের পথে ইতিবাচক জায়গায় যেতে পারবো। কনসেনসাসের জায়গা হচ্ছে একটা জায়গা আমরা তৈরি করেছি যে আমরা জুলাই ঘোষণাপত্র হয়েছে, সেটা নিয়ে অনেকের নানান রকম আলোচনা আছে, কিন্তু মোটা দাগে সকলেই অংশ নিয়েছিলেন এবং জুলাই ঘোষণাপত্রে আমাদের উপস্থিতি ছিল এবং ঐক্যবদ্ধভাবেই আমরা জুলাই ঘোষণাপত্রটার মোটে এক ধরনের সম্মতি দিয়েছি। দ্বিতীয় ধাপে আছে জুলাই সনদ কিংবা জুলাই জাতীয় সনদ। সেইখানে আমাদের সংস্কার প্রক্রিয়াটা কি হবে, সংস্কার কি বিষয়ে সংস্কার হবে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অনেকগুলো প্রসঙ্গ আছে, গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যেগুলোতে আমরা প্রায় বলতে পারেন যে মানে কি বলে যে সকলে একমত হয়েছি, সর্বসম্মত হওয়া যায়। আবার অনেকগুলো প্রসঙ্গ আছে যেখানেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ক্ষমতার ভারসাম্যের জন্য, জবাবদিহির জন্য, সেখানে নোট অফ ডিসেন্ট আছে বেশ কিছু। এখন এইটা মিলেই, কিন্তু দুটো মিলেই সনদ, এবং আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা এটা ঠিক করবেন যে এক তো হচ্ছে যে সর্বসম্মত যেটা আছে সেটা আশা করা যায় যে সকলের জন্যই একটা বাধ্যতামূলক জায়গা থাকবে, যে এটা বাস্তবায়ন করতে প্রত্যেকে অঙ্গীকারাবদ্ধ। অন্যদিকে নোট অফ ডিসেন্টের জায়গায় যেহেতু পার্থক্য আছে, জনগণ যাদের বিজয়ী করবে তারা তাদের মতটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। এখন এই যে জুলাই সনদ অ্যাজ এ হোল, যারাই বিজয়ী হোক না কেন, এটা যে বাধ্যতামূলকভাবে তারা এটা বাস্তবায়ন করবেন, সেই অঙ্গীকারই যথেষ্ট কিনা এ নিয়ে একটা জায়গা আছে, রাজনৈতিক অনাস্থার জায়গা আছে বলেই অতীতের অভিজ্ঞতা থেকে অনেকে মনে করেন যে এটা আসলে এটা হবে কি হবে না, সেটার একটা গ্যারান্টি সবাই চান। আমরা বলেছি যে যদি গ্যারান্টি আইন মানে একটা আনা যায়, সেখানেও যদি একটা কনসেনসাস তৈরি হয় কীভাবে গ্যারান্টি করা যায়, তাহলে সেই বিষয়ে আমরা পক্ষপাতী এবং আমরা মনে করি যে রাজনৈতিক অনাস্থার জায়গাটা যতভাবে দূর করা যায় ততটাই ভালো। এখন রাজনৈতিক অনাস্থার জায়গাটা
নিয়ে আরেকটা কথা বলা দরকার, যে রাজনৈতিক দল এবং ব্যক্তিদের মধ্যে অনাস্থা অনেকগুলো সংকটের জন্ম দিয়েছে অতীতে আমাদের দেশে। এই অনাস্থার পথ ধরে আমাদের নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইনক্লুসিভ ব্যবস্থা তৈরি করতে পারিনি, ফলাফল হিসেবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে, সামরিক শাসন এসছে, এমনকি নির্বাচিত যাদের যেটাকে নামে গণতান্ত্রিক সরকার বলেছি তাদের আচরণের মধ্যে আমরা নানান রকম শাসন দেখেছি। এবং নির্বাচিত কিংবা রাজনৈতিক দলের হাত ধরেও আমরা সর্বশেষ দেখলাম যে কিভাবে সংবিধানকে দলীয়কৃত করে কিংবা কনসেনসাসকে পাশ কাটিয়ে গিয়ে অথবা পদদলিত করে একটা একক কেন্দ্রিক ব্যবস্থা কায়েম করা হয় এবং একটা ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি করা হয়। সেটা সর্বশেষ শেখ হাসিনা আমলে আমরা দেখেছি। এবং এই রাজনৈতিক অনাস্থার কারণে কিন্তু তত্ত্বাবধায়ক ব্যবস্থা হয়ে এসেছিল। এখন রাজনৈতিক অনাস্থার জায়গাটা যদি এত বড় আত্মত্যাগ অভ্যুত্থানের পরেও আমরা ওইটাকেই একমাত্র বিষয় হিসেবে রেখে দিই এবং অনাস্থায় যায়, তাহলে আমরা আরও অনেক ধরনের সংকটকে ইনভাইট করতে থাকবো। সে কারণে রাজনৈতিক অনাস্থার জায়গাটাকে বড় আকারে দলীয় স্বার্থে পুঁজি করা উচিত নয়, বরং রাজনৈতিক অনাস্থা কীভাবে কমানো যায় সেই জায়গাটা তৈরি করা দরকার। সেই দিক থেকে আইনি বাধ্যবাধকতার প্রশ্নটা তোলা হয়েছে, এটার একটা সুরাহা করা যেতে পারে। অন্যদিকে বাস্তবায়নের যে টেকসই অবস্থা, অর্থাৎ আমরা সংবিধানে এটা সংযোজন করলাম কিন্তু সেই সংযোজনটাও টেকসই হবে কিভাবে, সেটারও একটা পথ পদ্ধতি তৈরি করা দরকার। ফলে বাস্তবায়নের গ্যারান্টি এবং টেকসই করার ব্যবস্থা, এই দুটো প্রশ্নে আমরা ঐক্যমত্য হওয়া দরকার। এখন এখানে বিভিন্ন ধরনের প্রস্তাব আছে। প্রস্তাবগুলো আছে যে অধ্যাদেশ জারি হতে পারে কিংবা 106-এর মধ্যে দিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা সরকার সেই ধরনের উদ্যোগে যেতে পারে। কেউ কেউ বলছেন গণভোট হতে পারে। তো এই প্রশ্নগুলো উপস্থিত হয়েছে। আমরা কতগুলো কশন দিয়েছি আমাদের দলের দিক থেকে যে এমন কোনো পরিস্থিতি আমাদের তৈরি করা ঠিক হবে না যেটা আসলে রাজনৈতিক অস্থিতিশীলতা অথবা সংকটের জন্ম দেয়। সংবিধান স্থগিত করে ফেলা কিংবা যেটা বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধের জায়গা তৈরি করতে পারে, সেইগুলো না করাটাই শ্রেয় হবে। যেটা করার চেষ্টা করা দরকার সেটা হচ্ছে যে এই সরকার যেমন একদিকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে কিন্তু পুরোপুরি সেটা আবার করছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। অন্যদিকে এই সরকার কেউ এটাকে বিপ্লবী বললেও এটা পুরোপুরি বিপ্লবী সরকার হয়নি, কিন্তু এটা একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছে, সেটাও মনে রাখা দরকার। ফলে এটা কি বিপ্লব নাকি এটা সাংবিধানিক ধারাবাহিকতা নাকি দুইয়ের মাঝামাঝি কিছু, তিনটি পথ আমাদের আছে। আমরা যদি কেবলমাত্র বিপ্লবী পথে অগ্রসর হতে চাই সেটাও কোনো কনসেনসাস হচ্ছে না, আবার কেবল সাংবিধানিক ধারাবাহিকতা বললে সেখানেও কনসেনসাস হচ্ছে না। কনসেনসাস হওয়ার জন্য কোনো মাঝামাঝি জায়গায় আসা যায় কিনা সেই পথটা খোঁজা দরকার। এবং আমরা আজকে সেই কথাগুলোতে এসেছি এই কশন দিয়ে, এই সতর্কবাণী করে যে আমরা এমন কোনো পদ্ধতিতে যাতে না যাই কিংবা দলীয় একটা প্রস্তাবনা যেটা আমাদেরটাই মানতে হবে এরকম একটা অনর অবস্থানে যাতে না যাই, যেখানে আসলে আমরা সংকটেই কেবল চলে যাব এবং ওই শক্তি প্রদর্শন, শক্তি পরীক্ষার দিকে আমরা অগ্রসর হব। ফলে আমরা গণতান্ত্রিক উপায়ে একটা, যেহেতু রুলস অফ দি গেম আমরা ঠিক করছি, রাজনৈতিক দলের তো আদর্শিক কর্মসূচিগত পার্থক্য থাকে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, তো সেইগুলো তো প্রতিযোগিতা হবেই, কিন্তু রুলস অফ দি গেম ঠিক করার ক্ষেত্রে আমাদের যে ন্যূনতম ঐক্যমত্যের জায়গা থাকা দরকার সেটার উপরে আমরা এখনো জোর দিচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। সাইদ আব্দুল্লাহ, জুনায়েদ সাকির বক্তব্য শুনলেন নিশ্চয়ই। উনি যে সংকটের মধ্যে আমরা আছি এই সংকটের সমাধানের ইঙ্গিত দিয়েছেন, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ মতি ভাই, ধন্যবাদ সমালোচক অত্যন্ত শ্রদ্ধেয় জুনায়েদ সাকি ভাই এবং যারা বাংলা ভিশনের পর্দায় দেশের বিভিন্ন জায়গা থেকে দেখছেন। অনেক চমৎকার আলোচনা হচ্ছিল, আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। এই যে সংকটের আপনি একটা প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলেন, দায়টা কার, আমি ঠিক ওই জায়গা থেকেই শুরু করি। এই পুরো ঘটনার জন্য দায়টা আমাদের সবার, আবার অ্যাট দ্য সেম টাইম এই দায়টা নেওয়ার মতো বোল্ডনেস কারোই নাই। আমি যদি ডিপ্লোম্যাটিক স্ট্যান্স ছেড়ে আর একটু সহজ সরল ভাষায় যাই, এই দায়টা হলো তাদের যারা অবিরত চলতে চলতে কোথায় এসে থামতে হয় এই ব্যাপারটা না জেনে এখনও নতুন নতুন প্রসঙ্গ নিয়ে ছুটেই চলেছে। এই যে না থামার প্রবণতা, এই না থামার প্রবণতা যাদের ভেতরে আছে, এই সংকটটা হলো তাদের। এই সরকারটা বিপ্লবিক সরকার কিনা, গণ অভ্যুত্থানের সরকার কিনা, আমার মনে হয় যে এই ডিবেটটা আসাটাই উচিত ছিল না। কারণ বৈপ্লবিক সরকার যদি হইতো, এইটার যে ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করার দরকার ছিল, এমনকি সেই অভিপ্রায়ে গণ অভ্যুত্থানটাও হয় নাই।
মানে একটা ব্যাপার ন্যাচারাল একটা প্রসেস আছে, সেই ন্যাচারাল প্রসেসের বাইরে গিয়ে আপনি যদি আরোপিত কোনো বিভ্রান্ত আউলিয়ার তত্ত্ব নিয়ে বসিয়ে দিতে চান, তাহলে ওই জায়গাতেই অ্যাবনর্মালিটিটা দেখা যায়। এই দেখা যাওয়ার জন্যই দেখবেন যারা বিপ্লব বানাতে চাচ্ছে সেই ধরনের কিছু কিছু আউলিয়া ক্যাটাগরির লোকজন তারাই এসে বলছেন, আমি আসলে ওইটা মকারি করেই বললাম। তার কারণ তারা কখন কি বলে তার কোনো হদিস নাই। তারা একসময় বলে ভোটেরই কোনো দরকার নাই, তারা একসময় বলে গণতন্ত্র হইলে অমুক হয় তমুক হয়, তারাই একসময় নানা মানে তাদেরই স্ট্যান্ড নিয়েই যেটা হয়েছে, গণ অভ্যুত্থানের যে একটা নতুন দল ছিল সেই দলটার অলরেডি তারা নিজেরাই বুঝতে শুরু করেছে তারা অনেক ডুবন্ত নৌকার মতো তাদের অবস্থা হয়ে গেছে, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। এই জন্য আমি বলছি যে এই টাইমটা কি আমরা অনেক বেশি এক্সপেরিমেন্ট করার দিকে আগাচ্ছি কিনা। হ্যাঁ, কিন্তু এটা অভ্যুত্থানের পরে এই ধরনের অনৈক্য তৈরি হলে এর পরিণতি কি হয় আমরা কি সবাই জানি না? ভাই আমি একটা দেশের উদাহরণ দিই, যদিও পুরাপুরি মিল হবে না। যেমন এই যে সংস্কারের আলাপটা এমন ক্যাটাগরিতেই করা হয়েছে যেন সংস্কার আলাপটারই সংস্কারটা জরুরি ছিল। যেমন আমি ঐকমত্য কমিশনে যখন আলোচনা হয়, জুনায়েদ সাকিব ভাইরা তো অনেক ধৈর্য ধরে সেই সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত বসেন, প্রেস কনফারেন্স করেন। আমি ওই জায়গাটা মনে করেছিলাম কি, অনেক দিন পরে বিটিভি দেখা আমি শুরু করেছিলাম, ওদের ইউটিউবের আর্কাইভেও আমি দেখা শুরু করেছিলাম। অনেক বছর তো বিটিভি দেখা হতো না, কারণ ওটাতে বাতাবি লেবুর বাম্পার ফলন হতো তখন। তো বিটিভি আমি দেখতাম একটা আগ্রহ নিয়ে, এই যে আমাদের পলিসি মেকাররা যারা হবেন তারা প্রত্যেকটা ব্যাপারে কোন ধরনের রেশনাল নিয়ে আলোচনা করে, কোন কোন ব্যাপার নিয়ে আলোচনা করে, এটা দেখতে গিয়ে মতি আমি একটা ব্যাপারে এতটা হতাশ হয়েছি। আমি তো খুবই বয়স একজন তরুণ মানুষ, যেহেতু আইনের ছাত্র ছিলাম, আমি যে কোনো কিছু দেখার জন্য আমি আইনের লেন্স দিয়ে তো দেখার চেষ্টা করেছি। সংবিধানের একেবারে বেসিক আলোচনা যখন এজেন্ডায় ছিল, সেই এজেন্ডা ধরে ধরে যখন আলোচনা হয়েছে, সাকিব ভাই তো এই জায়গাতেই বসে আছেন, এমন অনেক রাজনৈতিক দলের এমন অনেকে আলোচনা করেছেন যাদের ওই ব্যাপারে বিন্দু মাত্র কোনো ধারণা নাই। ওই এজেন্ডা নিয়ে আমি দেখেছি আলোচনা হচ্ছে, ওই আলোচনার বাইরে দুনিয়ার যত আলোচনা আছে সব ওই জায়গার আলোচনা এসেছে, কিন্তু এই এজেন্ডাতে একটা সিঙ্গেল পয়েন্ট বলেন নাই। এবং তারা আইনি ফ্রেমওয়ার্ক কি কিভাবে এক্সিকিউট করবে কোনো আলাপ আলোচনা নাই, তাদের ধ্যান জ্ঞান যা আছে এসে মুখস্থ বলে দিচ্ছে। এই আলোচনাগুলো ওই জায়গায় অনেকেই করেছেন, আমার কেউ কেউ আছেন খুবই চমৎকার আলোচনা করেছেন। সো এই রেকর্ডগুলো আমার মনে হয় সারা জীবনের জন্য সংরক্ষিত রাখা উচিত। যেভাবে গণপরিষদের বিতর্ক, ওইটা প্রত্যেকটা জিনিস রেকর্ডেড আছে, আমরা এখনো দেখতে পারি যে ওই জায়গায় মানবেন্দ্র লারমা কি ডিবেটটা করেছিল, সুরঞ্জিত সেনগুপ্ত কি ডিবেট করেছিল, ডক্টর কামাল হোসেন কি বলেছিল, শেখ মুজিব কি বলেছিল। এই সংরক্ষিত জিনিসটা যখন আমরা এখনো মোটা ভলিউমের বইয়ে পড়ি, তখন আমরা দেখি যে ও এই ব্যাপারটা রিক্স হলে সুরঞ্জিত সেনগুপ্তকে আর্গুমেন্ট করেছিল, ডক্টর কামাল হোসেন ওই টাইমে শেখ মুজিবের পক্ষে কি আর্গুমেন্ট দাঁড় করাইলো, এবং ঠিক তার 2 বছর পরে আলটিমেটলি যে ভয়টা দেখা হয়েছিল সংবিধানে, সেই ভয়ের চরিত্রটাই পুরোপুরিভাবে বিকশিত হইল। সো এই যে সংস্কার কমিশনে সবাই বলে এত সিরিয়াস আলাপ আলোচনা হয়েছে, তো ওই সিরিয়াস আলাপ আলোচনাগুলো যদি মানুষ দেখে, অনেক আলোচনা আমি নিশ্চিতভাবেই মনে করি যাদের ওই টেকনিক্যাল ব্যাপারে নলেজ আছে তারা দেখে হাসবে যে এই আলোচনা করে এত চমৎকার চমৎকার সংস্কারের কথা তোলে। বর্তমানের অনেক বেশি সংকট সংস্কারের আমি দেখি না, কারণ অনেক বড় বড় সংকটের সমাধান হয়ে গেছে। কিন্তু সমস্যাটা হইল আমরা ঐক্যমত কোন কোন পয়েন্টে হচ্ছে এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা না করে কোথায় কোথায় হয় নাই, এবং ওইটাকে টেনে এনে বিপ্লব ব্যর্থ হয়ে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, আজকে রাস্তায় নামো, পরশু অমুক চাই, আমি পিআর চাই, পিআর যদি না হয় একটা বারের জন্য পিআর চাই। দেশ কি এরকম মামা বাড়ির আবদার করার জায়গা নাকি? এবং এটা করতে গিয়ে নেপালের উদাহরণ আমি এই কারণেই বললাম যে নেপাল অনেক বড় বড় অভিপ্রায় নিয়ে আসছিল, বিশাল সংস্কার করে ফেলবে, রাজতন্ত্র থেকে একেবারে ফাইনেস্ট ডেমোক্রেসিতে তারা রূপ নিবে। আলটিমেটলি নেপালের লাস্টের যদি 1 দশক আমরা চিন্তা করি বা 1 যুগ চিন্তা করি, 1 যুগে কতগুলো সরকার পরিবর্তন হয়ে গেছে, এবং নেপালের টেকনিক্যালি কোনো ধরনের কোনো স্ট্যাবিলিটি আসে নাই। আমরা যদি ইতালির দিকে তাকাই, ইউরোপের দেশ, পিআর নিয়ে যে এত ফাইট হয়, এই জায়গায় তো অনেক বড় একটা আর্গুমেন্টের জায়গাটা আছে। ইতালি কেন পিআরে গেল, পিআর থেকে কেন ব্যাক চলে আসলো, কেন হাইব্রিড মডেলে গেল, সেই আসনটা কম বেশি করার কেন চেষ্টাটা চালাচ্ছে। আমরা তো ইউরোপিয়ান মডেল যেটা, ওই জায়গায় তো ফেলিওর হওয়ার দেশটা তো দেখছি। আমাদের ঘরের পাশের দেশ নেপাল, সেই জায়গায় আনস্টেবল অবস্থা দেখছি। পাকিস্তানে 5 বছর মেয়াদি কোনো প্রাইম মিনিস্টার নাই। সো এই সংকটগুলো আমাদের মাথায় রাখা উচিত। এটা না বুঝে আমরা কি করছি, আমরা এই কথাগুলো বলে বলে আসলে যেটা হচ্ছে, নেগোসিয়েশন করার একটা চেষ্টাটা করা হচ্ছে, কে কোথায় কতটা শক্তি প্রদর্শন করতে পারে। এইটা বাদ দিয়ে বাংলাদেশে গণভোটটা তো ব্যাক চলে এসেছে। 15 অ্যামেন্ডমেন্টের রায় যেটা ছিল, ওইটার এই যে কিছুদিন আগে যে রায়টা হলো, গণভোটের সিস্টেম বাংলাদেশে আবার ব্যাক চলে এসেছে, যেটা অতীতে ছিল। গণভোট আসার মিনিংটা কি? একটা দল যদি 2/3 মেজরিটির কথা বাদ দেন, লেটস সে 300 আসন নিয়েই পার্লামেন্টে আসলো, সেই দলও ইচ্ছা করলে এসে মুখের ভাষায় বলতে পারবে না আমি আর তত্ত্বাবধায়ক সরকার চাই না, এটা বাদ, তাকে তো এটা গণভোটে দিতে হবে।
এই যে গণভোটটা ব্যাক চলে আসছে, এটা কিন্তু অনেক সংকটের বড় একটা সমাধান অলরেডি হয়ে গেছে। আর্টিকেল 70 নিয়ে দলগুলো খুব ভালো একটা অবস্থানে চলে গেছে, অনেক পদের নিয়োগ নিয়ে। লেটস আপনি প্রেসিডেন্ট নিয়োগ প্রক্রিয়াটা, এখন সংকটটা কোথায়? এই টাইমে আমি সংকটটা একটা জিনিসে দেখি, যাদের হটকারিতার জন্য তারা মনে করছে যে বিশাল বড় শক্তি হয়ে গেছে, এই জায়গাতে দেখেন বেসিক কিছু জায়গা চলে আসছে। মূল প্রপোজিশনের জায়গায় আমি একটা কথা বলি যে একদম ঐক্যমত্য কমিশনের একবারে প্রাইমারি যে সুপারিশগুলো ছিল, সেই সুপারিশের ভিত্তিতে অনেক দূর অগ্রসর হয়ে গেছে। আলী রিয়াজ সাহেবকে আমি একটু কোট করলে, আলী রিয়াজ সাহেব জাস্ট এই 4 দিন আগে একটা উক্তি করেছে যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন না হয়, দেশীয় বিশৃঙ্খলার পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তার যে বলয়টা আছে সেই জায়গাতে হুমকির মুখে পড়বে। তো আলী রিয়াজ সাহেবের মতো শ্রদ্ধেয় মানুষজন যদি এটা বুঝতে পারে, অন্য অনেক দলের আরো বোঝা উচিত। এইটা না করে আপনি আলোচনার টেবিলেও বসছেন, আপনি বলছেন অমুক দল আলোচনা মানে না, তমুক দল ঐক্যমত মানে না, তা আপনি রাজপথে বিদ্রোহ ডাক কেন দিচ্ছেন এখন? ওইটা তো ঐক্যমত্য কমিশনের সুপারিশ মালাতেই ছিল না প্রথমে, পিআর কি ছিল? এটা তো ছিলই না। এট দ্য সেম টাইম আমি আর একটা জিনিস খুবই অপছন্দ করি, ব্যাপারটা হলো আপনি মুখে যা বলছেন কাজে সেটা বিশ্বাস করছেন না। অনেক দল আছে সে যা বলে সেই ব্যাপারটাকে আমরা পছন্দ করি বা অপছন্দ করি, সে তাই বলে এবং তাই পালন করে। লেটস সে আপনি বলছেন পিআর চান, কিন্তু আপনি প্রত্যেকটা আসনে আপনার ক্যান্ডিডেট ফাইনাল করে ফেলেছেন, আপনার ক্যান্ডিডেটরা প্রচার চালাচ্ছে অমুক ভাইকে ভোট দিন। তাহলে এইটা কি আপনি যে কজে আন্দোলনটা করছেন সেই কজটা কি আপনার কাজের মাধ্যমে রিফ্লেক্টেড হচ্ছে? উত্তর নো। এবং বাংলাদেশে যথেষ্ট পরিমাণ সংস্কারের জায়গায় অনেক দল, এতগুলা দল একসাথে বসে থেকে এত আলোচনা করেছে, এটাও তো বিরল একটা ঘটনা। এখন যেটা দরকার, ইলেকশনটা সুস্থ মতো হওয়াটা যে সবচেয়ে বড় সংস্কার, এই আলাপটা যাতে আমরা না ভুলে যাই। শেখ হাসিনার ব্যর্থতার জায়গাটা আমরা তখনই দেখিয়ে দিতে পারবো যে শেখ হাসিনা তোমার আমলে তুমি কারচুপি করেও 27% ভোট তোমার ইলেকশন কমিশনার বলার পরে পাশ থেকে সংশোধন করে তো দেওয়া হয়েছে 7 জানুয়ারি ইলেকশনের পরে। পাশ থেকে দেখবেন চিফ ইলেকশন কমিশনারকে আস্তে করে বলা হচ্ছে না 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 উনি কিন্তু 27 বলে ফেলেছিলেন, পাশ থেকে আবার আস্তে করে বললো, তারপর বললো 40-এর উপরে। সো কি ভোট পড়েছিল? আসলে তো 10%-এর উপরে ভোটই পড়ে নাই। সো ওই ব্যর্থতাটা আমরা যদি বাংলাদেশে মানুষ ভোট দিচ্ছে এই সফলতার জায়গাটা যদি ধরি, আর কিছু জিনিস মানুষের হাতে আমরা ছেড়ে দেই না। এক একটা দলের এক একটা এজেন্ডা থাকবে, মানুষ তাকে পছন্দ করবে না, ভোট দিবে না। কেউ যদি মনে করে যে টেকেন ফর গ্রান্টেড আমরাই জিতবো, এটাও বড় ভুল। বড় দলগুলো যদি ভাবে এটা যেমন ভুল, একই সাথে ছোট দলগুলো যদি ভাবে আমরা কোনোদিন ক্ষমতায় যেতে পারবো না, এটাও ভুল। কারণ কোন দল যদি এমন হয় যে ক্ষমতায় যাওয়ার দ্বার প্রান্তে আছে, এমন দলেরও রিস্ক আছে। আবার এটাও ভাবা উচিত 5 বছর পরে আজকে আমার ক্ষমতায় যাওয়ার মতো শক্তি নাই, এই জন্য কি আমি বিরোধী দলের মতো করেই সবকিছু চাবো? ব্যাপারটা তো এইটা না। এমনও তো হইতে পারে 5 বছর পরে তারাই ক্ষমতায় যাইতে পারে। দেশটা কিভাবে চলবে সরকার গঠন করার চেয়ে ওই ধারণাটা যদি সামনে আসতো, আমার মনে হয় সংকটের সমাধান হয়ে যেত। অনেক ধন্যবাদ। মানে আলোচনার টেবিল থেকে রাজপথে যাওয়ার কারণেই কিন্তু আজকে হয়তো রাজনীতিটা অন্যদিকে অন্যভাবে আলোচনা হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন জামাতে ইসলামী এখন রাজপথে, আরও কয়েকটা রাজনৈতিক দল নিয়ে। তো তারা আলোচনার টেবিলে, তো তারা টেবিল থেকে তো তারা বেরিয়ে আসেন নাই, টেবিলে আছেন। তা আলোচনার টেবিল যখন ঐক্যমত্য কমিশনে যখন তারা আলোচনা করছেন আর বাইরে আলোচনা করছেন, তাহলে সংঘাতটা কোথায়? না দেখুন, আলোচনার মধ্য দিয়ে আমাদের সমস্যার সমাধানের পথ খোঁজা দরকার এবং আলোচনার শেষ পর্যন্ত চেষ্টা করা দরকার। কথাটা খুব ক্যাটেগরিক্যালি পরিষ্কারভাবে বলছে, আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা দরকার এবং শেষ পর্যন্ত আলোচনার মধ্যে আমাদের থাকা দরকার। কেউ কেউ মনে করতে পারেন যে আমরা আলোচনাও চালাবো, বাইরেও আমরা কর্মসূচি করব এবং একটা জনমত তৈরি করব। আসলে সময়টা এমনও যে এটা একটা নির্বাচনের পূর্ব সময়, ফলে নিজেদের রাজনৈতিক এজেন্ডা, কর্মসূচি, লক্ষ্য কিংবা যে পথ পদ্ধতিতে আমরা এক জায়গায় যেতে চাচ্ছি, দলের একটা প্রস্তাব আছে না, সেই দলীয় প্রস্তাব নিয়ে মানুষের জনমত তৈরি করা, পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসার চেষ্টা, এটা তো যে কোনো রাজনৈতিক দল কৌশল হিসাবে ঠিক করতে পারেন। আমাদের কাছে এরকমটাই মনে হয়েছে যে এটা একটা দলীয় কৌশলের প্রশ্ন, ফলে তারা মাঠে নামছেন। এখন এটা আবার যেটা করতে পারে সেটা হচ্ছে যে এটা এমন ধরনের প্রতিযোগিতার জন্ম দিতে পারে, তখন অন্যরাও মাঠে নামবে এবং সেই ক্ষেত্রে আবার পলিটিক্যাল সিচুয়েশন এরকম হয়ে যায় কিনা যে একটা শক্তি পরীক্ষার দিকে চলে যাচ্ছে। ওই ঝুঁকিটা আমাদের আছে এবং ওই ঝুঁকিটা ইতিবাচক না, কারণ আমরা তো একটা উত্তরণ পর্বে আছি। সাধারণভাবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় তো শক্তি পরীক্ষার রাজনীতি চলেই এবং সেটার একটা মীমাংসা শেষ পর্যন্ত নির্বাচনের মধ্যে হয়। আরেকটা হচ্ছে অভ্যুত্থান, বিপ্লব ইত্যাদি, কিন্তু সেই জায়গাটা তো ধরেন প্রতিদিন ঘটে না, মানে এটা একটা বাস্তবতার পরিপ্রেক্ষিতে এটা তৈরি হয়।
তো গণতান্ত্রিক পথ নির্মাণ যখন অভ্যুত্থান করে আমরা একটা মানে এক ধরনের দিশা পেয়েছি যে হ্যাঁ এই দিকেই যেতে হবে, মানুষের আকাঙ্ক্ষাও এই দিকে, তখন আমাদের তো চেষ্টা করা দরকার যে আমরা গণতান্ত্রিক পথটা নির্মাণ করতে পারছি কিনা। সেই নির্মাণে শান্তিপূর্ণ উত্তরণটাই সকলের জন্য মঙ্গল। কেননা শক্তি পরীক্ষার জায়গায় যে নৈরাজ্য বলেন, অস্থিতিশীলতা বলেন, অনিশ্চয়তা বলেন তৈরি হবে, তখন তো অনেক কিছু শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দেশের অর্থনীতি যদি আর এটা অ্যাফোর্ড করতে না পারে তখন দেখা যাবে যে এখানে এক ধরনের হস্তক্ষেপ ঘটে যাচ্ছে। এই ঝুঁকিগুলো তো আছে, আলোচনা হচ্ছে। এবং মনে রাখা দরকার যেখানে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটাও আছে, কিন্তু পতিত ফ্যাসিস্ট শক্তি, তাদের দেশি বিদেশি মিত্ররা এবং নানা ধরনের ভূ রাজনৈতিক শক্তি, ভারসাম্যের প্রতিযোগিতা, এটা এই কনটেক্সটের বাইরে তো আমরা না। এই প্রেক্ষাপটের মধ্যে থেকে যখন আমরা একটা আমাদের দেশের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক বাস্তবতার মধ্যে একটা অভ্যুত্থান করেছি এবং সেই অভ্যুত্থান করে একটা গণতান্ত্রিক পথে যেতে চাইছি, সেইখানে আমাদের অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা নেওয়া দরকার। দায়িত্বশীলতা অ্যাজ দ্য বটম লাইন, মানে এটা বলতে হবে যে রাজনৈতিক দল কি করছে, এটা জনগণের দৃষ্টিটা এটাই জায়গায় রাখা দরকার যে কারা দায়িত্বশীল ভূমিকা রাখছেন বিশেষভাবে গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে। মত পার্থক্য তো আছে, আমাদের দলের, আমরা আলাদা দল করি মানেই তো অন্য দলের মতের সাথে আমরা একমত হই বলে। কোনো প্রশ্নে হয়তো আমরা একমত হই একটা হিস্টোরিক্যাল একটা পর্বে এসে। তো আমাদের এই জায়গাটা রাখা দরকার যে মত পার্থক্য আছে, কিন্তু আমরা একটা রুলস অফ দি গেম ঠিক করার জায়গায় আছি। আমরা কিভাবে রাজনীতির নিয়মটা কি হবে, কি প্রক্রিয়া, কি নিয়মে আমরা রাজনীতি পরিচালনা করব, সেই জায়গাটা আমরা ঠিক করতে চাই। এবং সেইখানে যদি আমরা সকলের কমন জায়গাটা না খুঁজি এবং আমরা কিছু ছাড় দেওয়ার মানসিকতায় না থাকি, গিভ অ্যান্ড টেক, মানে আমরা মৌলিক প্রশ্নে, তাহলে আমরা তো আমরা সবাই মিলে নিজেদের মানে বিপদ ডেকে আনবো। এই জায়গাটা বোঝা দরকার, বিশেষত আমাদের অর্থনৈতিক অবস্থা যে জায়গা আছে, এইটা রাজনৈতিক চিন্তা থেকে মানে আমরা বিচ্ছিন্ন করে ভাবতে পারবো না। অর্থনৈতিক অবস্থা, দেশের সার্বিক অবস্থা এবং ভূ রাজনীতির অবস্থার বিবেচনায় রেখে আমাদের রাজনৈতিক কর্মকৌশলটা ঠিক করা দরকার। সেই জন্য আমরা বলছি আলোচনার টেবিলে ঐকমত্যে পৌঁছানোর জায়গায় গিভ অ্যান্ড টেক করা এবং কোনো জায়গায় অনড় না থাকা। তবে এমন ধরনের প্রস্তাবে জায়গায় যাওয়া যাতে করে সবগুলো পক্ষের একটা সম্মতি সৃষ্টি হয়। এইটা না হলে না, কিন্তু এই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভক্তি তো অন্য বিপদ ডেকে আনে, দেশে দেশে তাই হয়েছে। হ্যাঁ, মানে এটা একটা উদাহরণ হিসেবে আনতে পারেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আন্দোলনকারী তারা যদি একটা কনসেনসাসের মধ্যে দিয়ে অগ্রসর হতে না পারে, শক্তি পরীক্ষায় চলে যায়, তখন দেখা যায় যে এক ধরনের অস্থিতিশীলতা, অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং তার পরিণতি আমরা বিভিন্ন দেশে উদাহরণ দিতে পারবো। তো আমরা এখন এটাই শুরুতেই বললাম যে আমাদের ইতিবাচক পরিণতিও হতে পারে, আমরা একটা নেতিবাচক পরিণতি ডেকেও আনতে পারি। আমরা সেই জায়গায় সচেতন ভূমিকা নেওয়া দরকার যে আমরা ইতিবাচক পরিণতির ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ এবং সেই জায়গায় আমরা ছাড় দিব, আমরা মানে গিভ অ্যান্ড টেকের মধ্যে দিয়ে এগোবো এবং একটা জায়গায় পৌঁছাবো। কেউ যদি অনড় অবস্থানে থাকি এবং যেটা আসলে এখন আর কনসেনসাস না, সেটা নিয়ে আমরা যদি ডিল করতে যাই, তাহলে তো আসলে মনে হবে যেন জগতের সব কিছু এখানেই বোধহয় এখনই পেতে হবে, এরপরে আর কিছুই পাওয়া যাবে না। বাংলাদেশ তো একটা স্থির জায়গায় দাঁড়িয়ে যাবে না। আমরা যতটুকু এখন অর্জন করব, এরপরেও ইতিহাস আছে, এরপরেও ভবিষ্যৎ আছে, এরপরে মানুষ লড়াই করবে। এবং আমরা একটা জিনিস খেয়াল করে দেখুন যে নেপালের পরিস্থিতি, ধরেন আমরা কোনো সূক্ষ্ম আলোচনায় যাচ্ছি না, আমি শুধু বড় দাগে এটা বলছি যে নেপাল যে সংবিধান এনেছে, সংবিধান সভা তৈরি করে, গণপরিষদ করে, দীর্ঘ আলাপ আলোচনা করে তারা মোটামুটি দুনিয়ার কাছেই বলা চলে ওয়ান অফ দি ফাইনেস্ট সংবিধান, মানে যেখানে চেকস অ্যান্ড ব্যালেন্স বলেন, মানুষের অধিকারের প্রশ্ন, কিন্তু তদনুযায়ী আর্থসামাজিক ব্যবস্থা তৈরি করতে পারে নাই তারা। সম্পদের যে ন্যায্য বন্টন, সুষম বন্টনের প্রশ্ন, অর্থনীতির অগ্রগতি, মানুষের জীবনের উন্নতি, এইগুলোর প্রশ্নে না থাকার ফলে সংবিধান মনে হচ্ছে যে আচ্ছা এটা তো আসলে আমার কোনো মানে আমাকে কিছু দিচ্ছে না। এবং রাজনৈতিক দলগুলো ওই কাঠামোর মধ্যে কেবলমাত্র তাদের ক্ষমতা নিয়েই চিন্তিত আছে, যার ফলে তরুণরা খেপে গিয়েছে এবং তারা মোটামুটি সরকার বিরোধী দল উভয়কেই এক ধরনের তাদেরকে তোপের মধ্যে রেখেছে। এই জায়গাটা তো আছেই। ফলে এই প্রেক্ষাপটটাও খেয়াল রাখা দরকার যে আমরা যদি এখনই মনে করি যে সবটাই অর্জন হয়ে যাবে, সবটা অর্জন হলেও কিন্তু আরও অনেক কাজ বাকি আছে বিশেষ করে। তো সেই জায়গা থেকে ধরুন রাজনৈতিক ক্ষমতা কাঠামোর প্রশ্নে যে তর্কটা আমরা দীর্ঘদিন ধরে আমরা তুলেছি, বলা চলে আপনার সাথে মানে বহু টকশোতে এই কথাগুলো আমি তুলেছি। এমনকি মনে আছে আমার, মানে সম্ভবত এটা
2011 সালের দিকে হবে অথবা 12 সালের দিকে হবে, যে আমরা এই কথাগুলো তুলছিলাম যে এই আমাদের সাংবিধানিক সংকটটা কি, একটা ক্ষমতা কাঠামো যেটা কেন্দ্রীভূত, এইটাই কোনো ইনস্টিটিউশন দাঁড় করাতে দেয়নি, কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নাই, কোনো ক্ষমতার ভারসাম্য নাই, ফলে যে কেউ এই সংবিধানকে ব্যবহার করে স্বৈরাচারী এমনকি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। এই যে জায়গাটা, এইটাকে বদলানো দরকার যাতে করে ক্ষমতা কাঠামো ব্যবহার করে আর কেউ ফ্যাসিস্ট স্বৈরাচারী না হতে পারে। সেই জায়গায় ন্যূনতম জায়গাগুলো আমরা অর্জন করি এবং তারপর জনগণের কাছে ছাড়ি। হ্যাঁ, আমাদের দলের যে প্রস্তাবনা আছে সেটা নিয়ে তো আমরা জনগণের কাছে যাব, যে যাওয়ার পরে যদি জনগণ আমাদেরকে ভোট দেয়, এখন আমি জিতবো না অথবা অমুক জিতে যাবে এবং সে কিছু করবে না, এই সমস্ত যে বিবেচনা থেকে, এই রকম অনাস্থা থেকে এখনই সব আদায় করে ফেলতে হবে, এইটা সম্ভবত মানে একটা কোনো ঐকমত্যের জায়গার জন্য বাধা হয়ে যাবে। ফলে আমরা ঐকমত্যের উপরে জোর দিব এবং আমরা লড়াইটা চালিয়ে যাওয়ার পক্ষপাতী থাকব। লড়াই চলবে। তাইলে যদি সমঝোতা না হয় তাহলে তো সংঘাত অনিবার্য হবে। আপনি কি দেখছেন? আমার এখন পর্যন্ত, আমি ততটা নৈরাশ্যবাদী হতে চাই না, কারণ এখন পর্যন্ত যা আমি বুঝতে পারছি যে বিভিন্ন জায়গায় মতপার্থক্য আছে এবং সর্বশেষ এসে যে মতপার্থক্যের লাইনটা যেটা আমি দেখতে পারছি, এটা স্রেফ নেগোসিয়েশনের লাইন। যে ভোটের রাজনীতির হিসাব নিকাশের আগে যেটা এখন পর্যন্ত কলাকৌশল যা আমি দেখছি ওই জায়গায়, তা না হলে দেখবেন যে অনেক আলাপ আলোচনার ভেতরে যখন এইটা এসে বলা হবে যে একটা বারের জন্য এই সিস্টেমটা দেন, এই যে একটা বারের জন্য চাওয়া, এই ব্যাপারটা হইল প্রদর্শনের জায়গা। এবং কয়েকটা পত্রিকায় খুবই ইন্টারেস্টিং এই ঘটনাটা আমি মার্ক করছিলাম যে 8টা দল একসাথে যুগপৎ আন্দোলনে নামছে, 8টা থেকে কমতে 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 এখন দেখা গেল যে লাস্টে অমুকে নাই, তমকে নাই, আমরা যাব না, এনসিপি নাই, হল নাই, এখন 3-4টা আছে। এবং এই জায়গার ভেতরেও পার্টিকুলার কিছু ফান্ডামেন্টাল জায়গায় তারাও যে শেষ পর্যন্ত একমত হয়েই চলতে পারবে, এই ব্যাপারটা আমি মনে করি না। তার কারণ একসাথে জোটবদ্ধ হইতে হলে আমি মনে করি না যে শুধুমাত্র ভোটের মাঠের একদিনের একটা ইন্টারেস্টের জন্য সামগ্রিকভাবে একই থাকাটা সম্ভব। এইটা মোটা দাগে সাস্টেইন করবে না। তার কারণ হইল এটা আমরা বিভিন্ন হুমকি ধামকি দেখলে এক কেন্দ্রিক হুমকি ধামকি দেখি, কিন্তু ব্যাপারটা যদি এমন হয় অন্যান্য অংশও যদি মনে করে যে ঠিক আছে তোমরা ঐক্যমত কমিশনের এই যে কনসেনসাসের মোড সেটা ভেঙে রাস্তায় নামলা, আমরাও তাহলে একটু দেখি রাস্তায় নামি। তাহলে তো রাস্তায় যখন মুখোমুখি দাঁড়ায় যাবে, এই জায়গায় অনিবার্য একটা জায়গা চলে আসবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অতীতে আমি কয়েক মাস যাবত দেখেছি, যখনই রাজনৈতিক দলের ভিতরে সংঘাত হয় অথবা যখনই তার নিজের কাছে মনে হয় তার কনফিডেন্স কমে যাচ্ছে, রাজনৈতিক দলের একদিনে 4-5 জন করে ডাকবে, সাকিব ভাইরাও যান, যাওয়ার পরে আবার তাদেরকে আস্থায় নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, একটা রাষ্ট্র আমরা যদি এই অবস্থায় চিন্তা করি, মনে হয় যে সবার জন্য সমান রাষ্ট্র, এটা খুবই আইডিয়ালিস্টিক কথাবার্তা। কিন্তু একটা দেশ যে পিলারের পর দাঁড়ায় থাকে, সেই পিলারের খুবই সিগনিফিকেন্ট একটা জায়গা হলো অর্থনীতি। একটা রাষ্ট্র, সাকিব ভাইয়ের আলোচনায় ওই পয়েন্টটা কিন্তু চলে এসেছে, আমি মনে করেছিলাম সাকিব ভাই আরো একটু লম্বা করবে, তাইলে ব্যাপারটা আরো বোধ হয় যে সবার জন্য বোধগম্য হইতো। সময় আছে, এখনো বলতে পারবে না, অবশ্যই সেটাই আশা করব। তো এই টাইমের ভেতরে এই টাইপ একটা গভর্নমেন্ট আমাদের তো একদম গোড়াতে গলদ ছিল। দেখেন আজ থেকে 5 মাস আগে সরকার তার নিজস্ব পিআর ব্যবহার করে এই ক্যাম্পেইন বিভিন্ন ইনডিরেক্ট ওয়েতে চালিয়েছে, মুখে মুখে বলেছে যে অমুক মাস থেকে অমুক মাসের ভেতরে ইলেকশন দিব, কিন্তু তাদের মেকানিজমের ভেতরে থাকা এমন অনেক মানুষ এটা প্রুভ করার চেষ্টা করেছে যে 5 বছর এই সরকারের থাকা উচিত। এই সরকারের এমনভাবে ক্যাম্পেইন চলছিল অ্যাজি রোহিঙ্গারা কোরবানির ঈদের আগে তারা চলে যাবে। এই সরকার আসার পরে এমন ভাব ধরা হচ্ছিল যে বাংলাদেশ একবারে বেহেস্ত হয়ে যাবে, কিন্তু এইটা যে একেবারে সম্ভবই না, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। সেই সত্যটাকে খুবই চমৎকারভাবে আড়াল করা হয়েছে। আরও একটা মিথ্যা ব্যাপার আছে, এই মিথ্যা ব্যাপারগুলো মানুষের কাছে না জানানোর জন্য যেটা হয়েছে, মানুষ তো আসলে সবাই অনেক বেশি ইনফর্মড না, এবং এটা হওয়াই উচিত ছিল। দেখেন আমরা বারবার করে একটা কথা বলি, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতে আমরা দাঁড়িয়ে যাব। অবশ্যই ভারতীয় আধিপত্যবাদ যেভাবে চেপে বসেছিল সেই জায়গায় তো বিরোধিতা করা প্রত্যেকটা মানুষের জাতীয় দায়িত্ব, আমরাও করেছি। নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছে আমরাও ভয়েস রেইজ করেছি, কিন্তু যে পার্থক্য প্যারামিটার দিয়ে এগুলো মাপার চেষ্টা করা হয়, যদি ধরা হয় যে সীমান্তে হত্যাকাণ্ড 2023 সালে কতগুলো হয়েছে, 24 সালে কতগুলো হয়েছে, 2025 সালে কতগুলো হয়েছে, প্রথম 6 মাসের ডাটা ধরলে দেখা যাবে অন্যান্য বছরের এই 6 মাসের তুলনায় বরং 2 জন বেশি হয়েছে। সীমান্ত হত্যাকাণ্ড কমে নাই, বরং অনেক জায়গায় ভারত যেভাবে নাক গলানোর চেষ্টা করেছে, সেই জায়গায় যেভাবে শক্ত প্রতিবাদ
জানানোর কথা ছিল সেটা জানানো হয় নাই। ইলিশ মাছ পাঠানো নিয়ে যদি এতই আলাপ করা হয়, এবারও কত মন ইলিশ পাঠানো হচ্ছে দেখুন, অতীতের অনেক জায়গার চেয়ে বেশি। ইলিশ তো আবার যেতেই পারে। আবার দেখেন, দিতেই পারে, এটা সমস্যা না, আমি কি বলছি, অনেক ক্ষেত্রে বাণিজ্যের স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হইতেই পারে, কিন্তু ওই ব্যাপারটাকে যেভাবে পোট্রে করা হয়, তাহলে তো আমি পার্থক্যটাও দেখানোর চেষ্টা করবো। এটা আমি আমার কথা বলি নাই, তাদের কথা। জুনায়েদ সাকি, যেটা এই সাইদ আব্দুল্লাহ যেটা বললেন, এই যে তিনি মনে করেন না যে এখনো সংঘাত অনিবার্য। না, শুরুতে আমি এই কথাটা দিয়ে বলেছিলাম যে আমরা ইতিবাচক নেতিবাচক আছি, কিন্তু আমরা এখন আশাবাদী যে ইতিবাচক পরিণতির দিকে আমরা যেতে পারবো। হ্যাঁ, এটাই সবাই তো দেশের মানুষ এটাই চান, কিন্তু এই বিপ্লবের এই 13 মাস পরে যা দেখছি আমরা, এই যে আপনি নতুন বন্দোবস্ত, রাষ্ট্র মেরামত, এই স্লোগানগুলো তো এখন মানুষের কাছে মানে এর কিছুটা অতীত হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে এর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। না, সেই বাস্তবায়নের পদ্ধতিটা তো নিয়েই আলোচনা চলছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাস্তবায়নটা তো মানে মানে সবই কি ভোটে হবে? সবই তো নির্বাচনে হবে। বাস্তবায়নটা তো একটা মানে নিয়মের মধ্যে দিয়ে হতে হবে। বাস্তবায়নের ক্ষমতাটা কার? বাস্তবায়নের ক্ষমতার মানে বিশেষত ধরুন সংবিধান, যেমন এই কথাটা কিন্তু আমরা পরিষ্কার করে বলে দিয়েছি যে সংবিধান বহির্ভূতভাবে যে সংস্কারের প্রস্তাবগুলো আছে, যেগুলো নিয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো এই সরকার কিন্তু অধ্যাদেশের মাধ্যমে করতে পারে, এবং সেগুলো ভবিষ্যৎ নির্বাচিত সরকার র্যাটিফাই করবে। কিন্তু সংবিধান বদলানোর ক্ষমতা কার আছে? সেটা সংবিধান বদলানোর ক্ষমতাটা যদি আপনি ধরুন একটা পদ্ধতি ছিল যে হ্যাঁ, অভ্যুত্থান কিংবা বিপ্লব যাই বলেন, তার উপর দাঁড়িয়ে সরকার সব কিছু স্থগিত করে দিল, সংবিধান স্থগিত কিংবা বাতিল করে দিল, তারপরে তারা একটা অভ্যুত্থানের সরকার গঠন করেছে এবং তারা সব ডিক্রি জারির মাধ্যমে করছে, নতুন সংবিধান তৈরি করার চেষ্টা করছে। সেটা এক ধরনের পদ্ধতি, ইতিহাসের বিভিন্ন দেশে ঘটেছে। কিন্তু তখন যারা সরকার গঠন করলেন এবং সরকার গঠনের মূল পরিকল্পনাগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তাদের পছন্দ অনুযায়ী তারা কিংবা যাদের সাথে তারা মনে করেছেন কথা বলা দরকার, তারা তো আসলে গেলেন হচ্ছে 106 অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে তারা একটা ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে একটা অন্তর্বর্তী সরকার গঠন করা হলো। এখন এটা কেউ কেউ বলেন যে এটা একটা স্টেট অফ এক্সেপশন, মানে এখন এই যে ব্যতিক্রম, এই যে একটা মানে বিশেষ ব্যবস্থা, তো 106 অনুচ্ছেদ তো সংবিধানের অংশ। এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে সংবিধানে যা লেখা আছে, ডিফাইন করা আছে, তার বাইরে যদি কোনো পরিস্থিতি হয় অথবা এমন একটা পরিস্থিতি তৈরি হলো যা লিখিত আছে সেটা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, সেটা দিয়ে সমাধান করা যাচ্ছে না, তখন যাতে এই স্টেট অফ এক্সেপশনটা এই সংবিধানের আলোকে 106-এর মাধ্যমে করা যায়, সেটার জন্যই। তার মানে আপনি স্টেট অফ এক্সেপশনকেও কিন্তু সংবিধানে ধারণ করে আছেন। আপনি যা ডিফাইন সেই অনুযায়ী যেটা ব্যাখ্যা করতে পারবেন তা তো করবেনই, কিন্তু এমন পরিস্থিতির উদ্ভব যদি ঘটে যা সংবিধানের লিখিত অবস্থা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, তখন আপনি 106-এর অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে আপনি সেই বিশেষ অবস্থাটা যা লিখিত নাই সেটার ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারেন। সেই অর্থে স্টেট অফ এক্সেপশন ইজ এ স্টেট অফ এক্সেপশন, মানে অর্থাৎ একটা ব্যতিক্রম, কিন্তু ব্যতিক্রম ধারণ করার ব্যাপারটাও কিন্তু সংবিধানের মধ্যেই আছে। এই জায়গাটা এখন এটা নিয়েও ইন্টারপ্রিটেশনের তর্ক আছে। মানে বলে না যে ইভেন এ ফ্যাক্ট ইজ এন ইন্টারপ্রিটেশন, মানে যে কোনো ঘটনায় কিন্তু একটা 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 ব্যাখ্যা দেয়। আপনি কোন জায়গা থেকে একটা ঘটনাকে দেখেন আর আমি কোন জায়গা থেকে দেখি, এতে পার্থক্য হয়। তো সুতরাং ওই দিক থেকে এই বিষয়কে দেখারও পার্থক্য আছে। আর আমরা যে জায়গাটা বলতে চাইছি যে এই যে দুটো জিনিস আছে, মানে আপনি অভ্যুত্থানে যান নাই, আপনি সংবিধানের মধ্য দিয়ে সমাধান খুঁজেছেন, কিন্তু সেটা স্টেট অফ এক্সেপশনে খুঁজেছেন, তাহলে এইটার যে একটা ওই উপাদানটা আছে, যে একটা ব্যতিক্রমী উপাদান আছে, সেইখান থেকে আপনার মানে এমন একটা জায়গা খোঁজা উচিত যাতে করে আমরা জনগণের যে আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করতে পারি, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ঐকমত্য থাকে। তো জন আকাঙ্ক্ষা পূরণ এবং সেটা সমঝোতা এবং ঐকমত্যের ভিত্তিতে, সেটাই আমাদের জন্য কাঙ্ক্ষিত পথ হবে এবং সেই পথটা খোঁজা উচিত। আমরা যেটা দায়িত্ববোধ করি সেটা হচ্ছে যে আমাদের দল গণসংহতি আন্দোলন, আমাদের যে মঞ্চের মধ্যে দিয়ে আমরা লড়াই করছি, গণতন্ত্র মঞ্চ, 6টি দলের সমন্বয়ে একটা রাজনৈতিক মঞ্চ, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি কিংবা আমরা দায়িত্ববোধ করি যে আমাদের সবার সাথে সবার আলাপ আলোচনা হওয়া দরকার। অন্তত পক্ষে যে 30-32টি দল কিংবা জোটের প্রতিনিধিরা সেখানে আছেন,
তাদের সবার মধ্যে কথাবার্তা হওয়া দরকার এবং সেটার জন্য কিছুটা সময় দরকার, যে কারণে আমরা আহ্বানও জানিয়েছিলাম যে সময়টা বর্ধিত করার, এবং 15ই অক্টোবর পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে। এবং এর মধ্যেই আপনি মনে করেন যে এই সময়ের মধ্যে আবার সমঝোতা হতে পারে? আমরা আশাবাদী যে সমঝোতার একটা পথ আমাদের বের করতে হবে। মানে ওই এটা ফেল করার, মানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আমাদের নেই। ব্যর্থতার পরিণতি কিন্তু ইতিমধ্যে মানে সবাই বলা শুরু করেছেন। তো সুতরাং ব্যর্থতার পরিণতি যখন আমরা জানি, তখন আমাদের একটা পথ খুঁজে বের করা দরকার। এবং এইটার ক্ষেত্রে আমাদের যে দায়িত্বশীল জায়গাটা আমরা মনে করি খুব গুরুত্বপূর্ণ, সত্যিকার অর্থে সদিচ্ছার প্রশ্নটাকে আনা। এবং সদিচ্ছা বলতে এখানে বোঝা দেওয়া হবে যে আমরা গিভ অ্যান্ড টেকের মাধ্যমে একটা সমঝোতার জায়গাতে পৌঁছাতে পারছি, কনসেনসাসকে গুরুত্ব দিচ্ছি, পদ্ধতি হিসেবে গ্রহণ করছি। এবং সেইটা যদি আমরা করি, এবং জনগণেরও এই উপলব্ধি জায়গাটা দরকার যে মানে আমরা কনসেনসাসের জায়গাটাতে দাঁড়াই। কারণ 13 মাস পরে এসে আপনি কিন্তু ঠিক রেট্রোস্পেক্টিভ ইফেক্টে, মানে আমি 5ই অগাস্ট 2024 আপনি ফেরত যেতে পারেন চেতনার দিক থেকে, কিন্তু আপনি তো বাস্তবে এটাতে ফেরত চলে যেতে পারেন না। তো এইটা সেই জায়গায় যার ফলে যেটা জিনিসটা হচ্ছে যে আপনি 13 মাস পরে এসে যদি কনসেনসাস না হয়, অনেকগুলো সিদ্ধান্তে আমরা শেষ পর্যন্ত পৌঁছাতে পারছি না। এখন আমরা তো অনেক কিছুই চাই, আমাদের রাজনীতি, আমরা যেভাবে মানে আমাদের রাজনীতির হাতে খড়ি যেভাবে বড় হয়েছি, আমরা একটা বিপ্লবী রূপান্তরের জন্য সবসময় কাজ করেছি। কিন্তু আমরা মনে করি যে বিপ্লবী রূপান্তরের এই আকাঙ্ক্ষাটাও শক্তি ভারসাম্যের মধ্য দিয়ে অগ্রসর করতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যার যে শক্তি, সেইটার যে একটা ভারসাম্যগত জায়গা আছে, সেখানে আমরা যদি ওভারল্যাপ করতে চাই, আমরা যদি কেউ কাউকে মানে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে অতি আগ্রহী হই, তাহলে আবার জটিলতা, সংঘাতের জায়গা তৈরি হতে পারে। তো যাই হোক, মুদ্রা কথা একই, আমি বারবার একই কথাই আসলে বলছি। সেটা হচ্ছে যে আমরা এই সময়ে আলাপ আলোচনার কাজটাকে সম্পন্ন করতে চাই এবং একটা ঐকমত্যের জায়গায় পৌঁছাতে চাই। তার মধ্য দিয়ে আমরা আশা করি যে নির্বাচনের যে রোড ম্যাপটা ইতিমধ্যে আছে, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেই অনুযায়ী আমরা একটা নির্বাচনের জায়গায় যেতে পারবো। এবং সেই নির্বাচনের ক্যারেক্টারটা কি হবে, মানে মূলত তো নির্বাচনটা কি একটা সাধারণ নির্বাচনই কেবল হবে না, সেই নির্বাচনে এমন কতগুলো অনুষঙ্গ যুক্ত হবে যার মধ্য দিয়ে আমরা আসলে এই কাজের একদিকে আমরা গ্যারান্টি পাচ্ছি, অন্যদিকে এগুলোর বাস্তবায়নের কাজটা নিশ্চয়তা সহ হচ্ছে। আবার জনপ্রতিনিধিদের হাতে যে সংবিধান সংশোধনের যে ক্ষমতা, জনগণের হাতেই তো ক্ষমতা, তো জনগণ ক্ষমতাটা প্রয়োগ করবেন কোন পদ্ধতিতে, সেইটা জনপ্রতিনিধিত্বের মাধ্যমে, সেই জায়গাটা যে আমরা শেষ পর্যন্ত রক্ষা করতে পারি, এই সবগুলোকে মিলিয়ে একটা জায়গায় আমাদের যেতে হবে। অনেক ধন্যবাদ সাকি, অনেক মানে আশার কথা বললেন, যেটাতে আমরা নতুন করে চিন্তা ভাবনা করতে পারি সবাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে সাঈদ আব্দুল্লাহ, আপনি হতাশায় ভুগতে চান না, আপনি চান যে এটা নতুন আশা, ভালো কথা। কিন্তু কেউ আছেন ভোটের কৌশল, আর কেউ আছেন ভোট ছাড়া কৌশলে। রাজনীতির মূলত যে দ্বন্দ্ব, যে সংঘাত এখানেই, আপনি কীভাবে দেখেন? বর্তমানে আমি শুধু একটা জিনিসই বুঝি, বাংলাদেশের সংস্কারের এই আলাপটা অতিমাত্রায় সাংবিধানিক স্ট্রাকচারে হচ্ছে কিনা। যদি এইটাই হয়, আমাদের এই জায়গায়ও একটা সমূহ বিপদের সম্ভাবনা আছে। কারণ পৃথিবী জুড়ে যারা ফ্যাসিস্ট হয়েছে তারা কাগজ কলম পড়ে পড়ে ফ্যাসিস্ট হয় না, এটা একটা মানসিকতার ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। ধরেন শ্রীলঙ্কার সংবিধান যেটা, সেটা কি অনেক বেশি খারাপ ছিল? ওদের যে 2022 সালে ওদের তো একটা গণ অভ্যুত্থান হয়েছিল, কিন্তু ওই জায়গাতে অনেক ধরনের ইস্যু ছিল, ইকোনমিক ইস্যুটা ছিল, ইকোনমিক ফেইলিওরের কারণে তাদের এই গণ অভ্যুত্থানটা এত ত্বরান্বিত হয়ে যায়। সো আপনি অনেক চমৎকার একটা ড্রাফট তৈরি করলেন, কিন্তু আপনার দেশে বেকারত্বের হার ক্রমান্বয়ে বাড়ছে। আলটিমেটলি এই যে যারা বেকার হয়ে যাবে তারা কি করবে? দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোনো অবস্থাতেই ঠিক থাকবে না। তার মানে ব্যাপারটা হইল, এইটার কাগজের যেমন একটা ইফেক্ট আছে, অ্যাট দ্য সেম টাইম আপনার স্ট্রাকচারাল জায়গাগুলোতে অন্যান্য ভারসাম্য রক্ষা করতে পারছেন কিনা এটাও গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন, অন্য সব আলোচনা নিয়ে আমি খুবই সিরিয়াস একটা জায়গাতে হইতে চাই, কারণ পৃথিবীর বুকে অনেক ভালো ভালো আইন লেখা আছে, এমন দেশের শাসকরা স্বৈর শাসকের প্রতিমূর্তি ধারণ করেছে, ইট হ্যাপেন্ড। অনেক দেশ আছে যেসব দেশে গণতন্ত্রের কিচ্ছু নাই, কোনো কিছু নাই, ইকোনমি ঠিক আছে, মানুষ 3 বেলা খুব ভালো খাইতে পারে, খুবই লাক্সারি লাইফ লিড করে। মিডল ইস্টের কিছু দেশ আছে, তাদেরকে দেখবেন সরকার এমনভাবে লোন দেয়, প্রত্যেকের খুবই লাক্সারিয়াস গাড়ি আছে, প্রত্যেকের। সো এই যে ধারণাটা,
এই ধারণাটা মানুষের মনস্তাত্ত্বিক জায়গাতেও আমাদের আরো কয়েকটা জায়গায় সংস্কারের খুব সিরিয়াসলি দরকার ছিল, কিন্তু দেশের জনগণের কথা সবাই বলে আমরা জনগণের কথা বলি, কিন্তু দিন শেষে যেটা দেখা যায় জনগণের আলাপ কে করে? আমার দেশের মানুষের স্বাস্থ্য সেবাটা কিভাবে পাবে, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমার এলাকার, আমার পাবনার সাথিয়ার একজন এসে সরকারি হাসপাতালে তার হার্টের চিকিৎসা করা দরকার, তার কাছে টাকা নাই, কয়েকটা হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, দিন শেষে চিকিৎসা করে যাইতে পারবে কিনা এই নিশ্চয়তা নাই। সে আমাকে ইনফর্ম করছে, ভাই এই জায়গায় গেলে কি আমি চিকিৎসাটা পাবো কিনা, কিন্তু এই ট্রিটমেন্টটা না করালে সে মারা যাইতে পারে, আমার গ্রামের একজন বয়স্ক মানুষ। কিন্তু এই রাষ্ট্র দেখবেন যে চিকিৎসা খাত নাই, থানায় গেলে যে হেনস্থাটা হইতে হয় সেই ব্যাপারে কথা নাই, উপজেলা ভূমি অফিস মানুষের জন্য একটা জাহান্নাম সেই ব্যাপার নিয়ে কথা বলা নাই। ধরেন একজন কৃষক গায়ে তার কৃষিকাজের গন্ধ, স্যান্ডো গেঞ্জি পরে সে যদি উপজেলা ওই কৃষি অফিসে যায়, দেখবেন তাকে সার্ভিস দেওয়ার কেউ নাই। একজন কৃষক যখন একটা প্রাকৃতিক দুর্যোগে তার কৃষি পণ্য ধ্বংস হয়ে যাচ্ছে, তার কিন্তু লাইফের কোনো ইন্স্যুরেন্স নাই, কোনো কিছু নাই। কিন্তু দেখবেন একজন ধনী শিল্পপতি, সে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েই সে কোনো কিছু করেছে, তার ওইটা টাকা পাচার করে ফেলতেছে, স্টেট তাকে অন্যভাবে আরো সহযোগিতা করছে। সো এই যে একদম বেসিক জায়গা যে দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, দেশের মানুষ আইনের সেবা পাবে কতটা, দেশের মানুষ তিন বেলা খাবে কিভাবে, বেকারত্ব দূর হবে কিভাবে, দেশের শিক্ষা ব্যবস্থা যে লেভেলে চলে গেছে এইটাকে বিভিন্ন উইংয়ে কারিগরি উইংগুলো শক্তিশালী করা, এই যে এই ধারণাগুলাকে যদি আমরা সমভাবে চিন্তা করতে না পারি, আমরা কাগজে কলমে কি লিখলাম সেটা ম্যাটার করে না। অনেকেই বলতেছেন যে সংস্কারের আলোচনাটা যেটা হচ্ছে এত আলোচনার প্রয়োজন ছিল না। এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে সঠিক, কিছু কিছু ক্ষেত্রে ভুল। সংস্কারের আলাপ দরকার আছে এবং আপ টু কিয়ামত সংস্কারের আলাপ চলতেই থাকবে। যেমন আমার কাছে আজকে মনে হইতে পারে ও এই ব্যাপারটা ব্যাকডেটেড ছিল, আমার ঠিক 5 বছর কম বয়সী যে তার কাছে মনে হবে আমি অনেক ব্যাকডেটেড। কাজেই পৃথিবীর নিয়মই হলো এইটা, নতুন সূর্য যখনই প্রতিদিন আমরা দেখতে পারছি ওই জায়গায় নতুন সম্ভাবনা আছে, আগের দিনটা পুরাতন হয়ে গেছে। সংস্কারের আলাপটা জরুরি, কিন্তু সেই সংস্কারের আলাপটা যাতে এমন না হয় যে অতিরিক্ত মাত্রায় আমরা কাগজ কলমে ঢুকে যাই। আমাদের দেশের কয়েকটা জিনিস ঠিক রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি। নাম্বার 1, বেকারত্বের সমস্যা যদি দূর হয়। নাম্বার 2, মানুষের 3 বেলা খাওয়া পড়ার বন্দোবস্ত যদি হয়। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা খাতকে যদি আমরা ঢেলে সাজাইতে পারি। করোনার ভেতরে এটা আমি উপলব্ধি করেছি, কিউবা নামের একটা দেশ অনেক বেশি এক্সপোজার সারা পৃথিবী জুড়ে আছে, নট নেসেসারিলি, কিন্তু ওই দেশের স্বাস্থ্য খাত এতটা ঢেলে সাজানো আছে, এই জন্য করোনার টাইমে কিন্তু তারা কিন্তু পুরো পৃথিবীতে একটা সিগনেচার রোল প্লে করতে পেরেছে। তাদের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা ধসে পড়ে নাই, সারা পৃথিবী অনেক বড় বড় দেশ, উন্নত দেশ ধসে পড়েছিল। এইটা করার পরে যদি আমাদের বিশাল বেকারত্ব সমস্যা যদি আমরা সমাধান করতে পারি, তাহলে দেখবেন সুশাসন আসতে বাধ্য। এবং আরেকটা বিপ্লব যেটা ঘটে গেছে, এটাকে আমি নীরব বিপ্লবই বলবো। রাজনীতিবিদরা পলিটিক্যাল রেটোরিকের নামে যে যা প্রস্তাব করছে, ফর গডস সেক এই প্রত্যেকটা ব্যাপার লিপিবদ্ধ হয়ে থাকছে। এই প্রত্যেকটা ব্যাপার তারা যদি না মানে এটা ব্যাকফায়ার করবে। এই জন্য ওই যে একটা কথা বলে না যে আগ বেজার ভালো কিন্তু পর বেজার ভালো না, যে আপনি এখন তো জনগণকে খুশি করার জন্য বলতেই পারেন এই সংস্কার মানলাম, ওই সংস্কার মানলাম, এইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, স্রেফ ইলেকশন দেন। কিন্তু এটা করে গেলেন, করার পরে ইলেকশনের পরের চ্যালেঞ্জটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই কেউ যদি মনে করে ইলেকশনের আগের ধকলটাই বড় ধকল, আমি মনে করবো ইলেকশনের পরে এসে এই যে কে কি বলছে এটা রিফ্লেকশনে মানুষ দেখতে চাইবে। আর মানুষ যদি এইবার মিল না পায়, তাদের অবস্থাও কিন্তু অনুরূপ এমন হবে যে সব কিছু ছেড়ে ছুড়ে পালানোর দরকার হইতে পারে। এই জন্য আমি বলি যে জনগণের হাতে আপনি ওই ব্যাপারটা ছেড়ে দেন, যে যারা যা প্রমিস করছে না মানলে, ভাই জনগণের হাতে যদি অ্যাবসলিউট পাওয়ার আছে, আমরা যদি এটা বিশ্বাস করি, তার হাত দড়ি দিয়ে বেঁধে আপনি যা চাপায় দিবেন সেটা চাপায় দিলে, আইয়ুব খান একটা মনে করেছিল তার ওই প্রস্তাবিত বেসিক ডেমোক্রেসিটাই সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো প্র্যাকটিস, কিন্তু দেশের জনগণ সেটাকে তো প্রত্যাখ্যান করেছে। তো আমাদের এই ব্যালেন্সটা শুধুমাত্র কেতাবি সাংবিধানিক জায়গায় না, সাংবিধানিক সংকটের পাশাপাশি আরো অনেক প্যারামিটার আছে, সেইগুলোও এক্সপ্লোর করা দরকার। তা না হলে সাংবিধানিক সংকট, এই উদাহরণটা ছোট্ট একটা উদাহরণ দেই, আর্টিকেল 77 এর দিকে যদি আমরা তাকাই, ন্যায়পালের বিধানটা একেবারে শুরু থেকেই তো ছিল, কিন্তু কোনো সরকার এক্সিকিউট করে নাই। কারণ কি, ওই জায়গায় বলা ছিল আইন করে এটা করতে হবে। দেখেন অনেক ক্ষেত্রে ওই রকম যদি বিধান করাও থাকে, ইয়েট বাংলাদেশে বিভিন্ন মেকানিজম আছে সেটাকে এক্সকিউজ করে পার পেয়ে যাওয়ার রাস্তাটা আছে, কিন্তু দেশের মানুষ যদি সচেতন হয় তাকে ওইটা করাইতে বাধ্য করা যায়। এটার প্রক্রিয়াটাই তো ভোট। আর আপনি ভোট ব্যাপারটাকে এত নেগেটিভলি পোর্ট্রে করেন, যখন আমার মতো জায়গা থেকে আমি ভোটের কথা বলেছি, দেধারসে গালিগালাজ এসেছে 8 মাস আগেও, যে কেন ভোটের কথা হবে, ভোট কোনো জিনিস হইলো, আমরা সংস্কারের মহাস্বর্গে আছি। সো আমি মনে করি কেতাবি জায়গার বাইরে বের হয়ে হাটে মাঠে ঘাটের মানুষকে কি চাই সেই ব্যাপারটাকেও আমলে নেওয়াটা অত্যন্ত জরুরি। অনেক ধন্যবাদ সাকি। আমরা প্রায় শেষ দিকে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ কবে
মানে ডিসাইড করবে? না, ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ ডিসাইড করবে তখনই যখন আমরা এমন একটা ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারবো যেটাতে বাংলাদেশের মানুষ নিজেকে অংশীদার ভাবতে পারবে, প্রতিটি পক্ষই নিজেকে অংশীদার ভাবতে পারবে। আপনি রাষ্ট্র তো একটা রাজনৈতিক ব্যবস্থাও, তো সেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যদি আমি অংশীদার না ভাবি, রাষ্ট্র যদি আমাকে ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যেটা শেখ হাসিনা প্রায় সবাইকেই ছুঁড়ে ফেলে দিয়েছিল, তো তার ফলে তারা তো তখন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে ইনক্লুডেড না। ফলে দেশটা আর তার যে একটা দেশের স্বার্থ, যেটা সাধারণ স্বার্থ, সেই সাধারণ স্বার্থের জায়গাতে আমরা ডিভাইডেড হয়ে যাচ্ছি। কারণ সরকার যেটাকে দেশের স্বার্থ বলছে সেটা সবসময় দেশের জনগণ বেশিরভাগ সরকার কিংবা রাষ্ট্র কাঠামোর বাইরে অবস্থান করছে। তো আমাদের ওই জায়গাটা খুব দরকারি, মানে যে কারণে আমরা বাংলাদেশে দেখি যে দলগুলোর স্বার্থ আছে কিন্তু জাতীয় স্বার্থ বলে তেমন কিছু নাই। ফলে মানে পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে দুনিয়ার সাথে যখন আমাদের নানান আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্ন আসে, দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশ্ন আসে, সেই সম্পর্কের জায়গাগুলোতে আমাদের জাতীয় স্বার্থ নিয়ে আমাদের দেশে মানে যতটা হাজির হতে পারে, তার ওই একটা দল যারা ক্ষমতায় আছে তারা তাদের স্বার্থ নিয়ে হাজির হয়। এবং তারা যেহেতু নিজের দেশের জনগণের উপর ভরসা করে না ক্ষমতায় থাকার জন্য, তারা তখন বিদেশিদের অনুগ্রহ চায় এবং এই অনুগ্রহ অনুযায়ী তার পোলারাইজেশন তৈরি হতে থাকে। এখন সেই জায়গাটা বন্ধ করতে হলে ওই রাজনৈতিক ব্যবস্থাটা লাগবে, যেখানে আমরা মনে করি, প্রত্যেকেই মনে করে যে আমি জনগণকে জয় করে আমি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো। রাজনৈতিক যত সংকটই হোক না কেন, তার একটা মীমাংসার পথ আছে। সেই পথ হচ্ছে জনগণ। জনগণ নির্বাচন করে পছন্দ অপছন্দকে নির্ধারণ করতে পারবে। তখন একটা হয় কি যে জাতীয় স্বার্থের জায়গাটাতে আমরা সবাই এক জায়গায় আসতে পারি। তো অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা, মানে এই যে আমরা বলি যে একটা আন্তর্জাতিক নীতি, বিদেশ নীতি, এটা কেবল একটা বহিস্থ ব্যাপার না। মানে অনেকে মনে হচ্ছে বিদেশ সম্পর্কিত আমাদের নীতি, এটা নির্ভর করে আমরা অভ্যন্তরীণভাবে কীভাবে সংগঠিত আছি। আমরা যদি অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক উপায়ে সংগঠিত থাকি, আমাদের রাজনৈতিক ব্যবস্থা যদি ইনক্লুসিভ হয়, সবাই অংশীদার ভাবতে পারে, তখন আমরা জাতীয় স্বার্থের ভিত্তিতে একটা আন্তর্জাতিক নীতি কিংবা বিদেশ নীতি তৈরি করতে পারবো। সেই জায়গাটা করার জন্য কিন্তু আমরা কথা বলছি। এবং সেইখানেও যে কথাটা মানে আগের আলোচনায় সাঈদ আব্দুল্লাহ যে কথাগুলো বলছিলেন, ওইটা সূত্র ধরে আসা যায় যে আমরা ধরেন একটা খুব গণতান্ত্রিক ব্যবস্থা হলো, গণতান্ত্রিক ব্যবস্থা তো মানে মেজরিটি মাইনরিটি, মানে 51-49, আপনি তো এক ভোট বেশি পেলে আপনি জিতলেন। কিন্তু এই যে ভোট যে কম পেল এক ভোট, তার অধিকার, তার মর্যাদা কতটা সমুন্নত থাকবে, সেইটাই কিন্তু মানে গণতন্ত্রের একটা মানে যাকে বলে নৈতিক দিক। ফলে পদ্ধতিগতভাবে আপনি মেজরিটির মানে এক ধরনের শাসন কিংবা বলতে পারেন রাষ্ট্র পরিচালনা পদ্ধতি নিয়েছেন, কিন্তু মাইনরিটির স্বার্থ যদি না থাকে, হ্যাঁ, তার যদি অধিকার মর্যাদা নিশ্চিত না থাকে, তাহলে সেটা হবে না। সেইটাই একদিকে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা যেখান থেকে আসে, ওই কারণে এই কথাটা আসে, এটা গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ হয়ে যায়। কিন্তু ধরুন এটাও যদি এমন হয় যে একটা মুষ্টিমেয় শ্রেণীর মধ্যে আটকে গেছে পুরো ক্ষমতাটা, বেশিরভাগ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ন্যূনতম খাদ্য নিরাপত্তা, ন্যূনতম স্বাস্থ্যের প্রশ্ন এগুলো মানে নাই, অ্যাক্সেস টু মানে প্রযুক্তি বলেন, তথ্য বলেন, কর্মসংস্থান বলেন, তার কোনো সুযোগের সমতা নাই, তাহলে আপনি ওই জায়গাটাতে মানে দেশের মানুষকে আসলে ঐক্যবদ্ধ রাখতে পারছেন না। আপনার ব্যবস্থাতে একটা ভোট দেয় কিন্তু মানুষকে কিন্তু বিপুলভাবে একটা সংকটের মধ্যে ফেলে। ফলে এইটা ইন্টার রিলেটেড। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা যখন চাই, গণতন্ত্র যদি আমার অধিকাংশ মানুষের ন্যূনতম মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সে না পারে, সুযোগের সমতা, সাম্য অর্থে যদি আমি সুযোগের সমতা ন্যূনতম বুঝি, সেটা ইনশিওর করতে না পারে, তখন এটা টিকবে না। ফলে এটা খুবই সত্য জায়গা যে যেটা জায়গা নিয়ে আমাদের বিপুল তর্ক করার জায়গা আছে। মূল প্রতিযোগিতা হবে কিন্তু আগামী নির্বাচনে এই প্রশ্ন নিয়ে। তো সেই জায়গাটাতে আমরা যদি মনোযোগ দেই, আমার কৃষক, শ্রমিক, আমার মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানরা সব মিলে তাদের মানে উন্নতির জীবনের পথটা কোথায়, সেইটা যদি গণতান্ত্রিক ব্যবস্থা না আনে, কেবলমাত্র আছে এইটা বিপ্লব আর ওইটা হলে বিপ্লব না, এই জায়গাতে আটকে যায়, তাহলে আমরা খুব সংকটের মধ্যে পড়ব। জুনায়েদ সাকি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সাঈদ আব্দুল্লাহ, আপনাকেও। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন।